সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাহবুব কামাল, কলামিস্ট ও সহকারী সম্পাদক দৈনিক যুগান্তর, আর রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। রাত পোহালেই উপজেলা নির্বাচন, 140টি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে ইভিএমে ভোট হবে 22 উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা মাঠ ছেড়ে দিয়েছিলেন, ফলে নিরুপায় হয়ে তাদের নির্বাচন করতে হয়েছে, এবং সেই নির্বাচনের পর স্থানীয় যে নির্বাচনগুলো হচ্ছে সেখানেও বিএনপি সহ আপনারা যারা সমমনা রয়েছেন, বিরোধী রাজনৈতিক দল রয়েছেন যারা আন্দোলন করছেন নানা দাবি নিয়ে, এই নির্বাচনটাও কিন্তু আপনারা অংশ নিচ্ছেন না। যৌক্তিক কারণগুলো একটু বলবেন। ধন্যবাদ। মানে যৌক্তিক কারণ না, মানে এই যে অংশ আমরা নিচ্ছি না, এটা যৌক্তিকতা। মানে আমার আওয়ামী লীগের কর্মকাণ্ড আপনি যদি অ্যানালাইজ করেন, মনে হবে যে বিরোধীরা রীতিমতো টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগকে দিয়ে বলছে ভাই তুমি এভাবে করো, তাহলে তারাই যুক্তি তৈরি করে ফেলছে। ধরুন এমন পরিস্থিতি মাঠে আছে, আমরা আমাদের সামনে কি ন্যারেটিভটা সরকার আনতো যে নির্বাচন তো করে নির্বাচন কমিশন, তাই তো অনেকবার শুনেছেন। প্রশাসন, পুলিশ যা যা আছে সবকিছু তার মতো করে সে নিয়ন্ত্রণ করতে পারে। এখন ধরুন মাঠে একটা নির্বাচন হচ্ছে, অমুকের ভাই বোন, অমুকের সন্তান, স্ত্রী, স্বামী, শ্যালক, দুলাভাই, বহু রকম। একজন দুলাভাইয়ের পক্ষে গিয়ে একজন আওয়ামী লীগের নেতার সন্তান, লক্ষ্মীপুরে আমার চাইতে খারাপ কোনো মানুষ নাই, যিনি প্রধান রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছিলেন, হত্যা মামলার ফাঁসির আসামি হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন, তিনি বলছেন আস্ফালন করেছে। বিভিন্ন রকম আত্মীয় স্বজন আছেন, তাত্ত্বিকভাবে ধরে নিলাম তারা মাঠে আছেন এবং তারা গিয়ে নানা রকম হুজ্জতি করার চেষ্টা করছেন। তো নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকতো, আপনি ব্যবস্থা নেবেন, থামাবেন, তার সাথে যে যে জড়িত দরকার হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, তাই তো কথা। আমরা তো তাই জানি যে নির্বাচন কমিশন মহাপরাক্রমশালী। কিন্তু সেই আওয়ামী লীগই এখন বলছে আত্মীয় স্বজন মাঠে রাখা যাবে না। প্রথম বলেছিল আত্মীয় স্বজন, যেহেতু কেউ যাচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, দুটো পর্যায়ে 60 জনের মধ্যে মাত্র 3 জন প্রত্যাহার করেছে। তারপর সংজ্ঞা থেকে সরকার সরে আসলো। প্রধানমন্ত্রী নিজে বললেন, উনি স্বজন বলতে বুঝিয়েছেন স্ত্রী এবং সন্তান। জনাব ওবায়দুল কাদেরও রিইটারেট করলেন। তারপর 10 জন, 9 জন সন্তান এবং একজন স্ত্রী এখনো নির্বাচনে রয়ে গেছেন। তার মানে আপনি সরিয়ে আনতে বলছেন, তার মানে আপনি পারছেন না আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি তাদের স্বজনদেরকে কন্ট্রোল করতে। আর তথাকথিত সংসদ নির্বাচন যেটা হয়ে গেল, প্রত্যেকটা এমপি, কয়েকজন নমিনেশন পায়নি, প্রায় সবাই আবার পেয়েছেন, তারা এমপি থাকা অবস্থায় নির্বাচন করছেন, নিজের নির্বাচন করছেন। সেখানে আপনি মনে করছেন বিএনপি বা বিরোধীরা গিয়ে খুব ভালো অবস্থা তৈরি করতে পারবে? সো আওয়ামী লীগই এবার তাদের স্বজনদেরকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করে বিরোধীদের যুক্তি অসাধারণভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। ক্ষমতায় থাকতে তো আসলে আপনার মনে হয় যে, বলে না স্বৈরাচাররা এক ধরনের আইভরি ক্যাসেলে থাকে, ওখানে থাকতে থাকতে আপনার কাছে মনে হয় যে সবকিছু আপনার মতো, সবকিছু সুন্দর, আপনি যা বলেন সেটাই শ্রেষ্ঠ কথা। এই উপজেলা নির্বাচন দিয়ে অনেকগুলো বাস্তবতা প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের দাবির যৌক্তিকতা, নাম্বার 2 হচ্ছে এই উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব তার দল একেবারেই মানছে না। ওই যে বললাম, এত দফায় বলার পরও, শাস্তি দেব বলার পরও কেউ কিন্তু কেয়ার করছে না। এত ভীষণ শক্তিশালী, ভীষণ কেপেবল একজন প্রধানমন্ত্রীর যে বয়ান তারা তৈরি করেছে, যে প্রতিমূর্তি, যে কাল্ট তারা তৈরি করেছে, সেটাও চ্যালেঞ্জের মুখে হয়েছে। তো তাত্ত্বিকভাবে বলছি, প্রধানমন্ত্রী যদি চাইতেনও কথার কথা সংসদ নির্বাচনটা ফ্রি, ফেয়ার এন্ড অ্যাকসেপ্টেবল হবে, মাঠের অবস্থা তো আমরা দেখছি। সুতরাং কোনো উপায় নাই। সুতরাং একইভাবেই আপনি উপজেলা নির্বাচনে যেতে পারতেন, যেখানে আওয়ামী লীগকে থাকতে দিচ্ছেন। একটা উদাহরণ দেয়, যেই ঘটনার পর স্বজনদের বিরুদ্ধে কথা আসলো, সেটা ছিল জনাব পলক প্রতিমন্ত্রী, তার শ্যালকের হয়ে একজন ক্যান্ডিডেটকে অপহরণ করা হয়েছিল। তার অপরাধ কি? তিনি সরে যান নাই। রীতিমতো প্রতিমন্ত্রীর, পরাক্রমশালী প্রতিমন্ত্রীর শ্যালক, উনি তো বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হতে চাইতেই পারেন। 4 জন সরে গেছেন নানান রকম ভয়ে, উপঢৌকনে। 1 কোটি টাকার পুকুর দেওয়া হয়েছে একজনকে এভাবে, কিন্তু উনি সরছিলেন না। যাকে তুলে নিয়ে গেলেন উনি কে? উনি উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। উনি আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগকে তুলে নিয়ে চলে যাচ্ছেন, তুলে নিয়ে গিয়ে নির্যাতন করছেন। সো এই অবস্থা যখন আমরা মাঠে দেখি, সেখানে বিএনপি যাবে বা অন্য বিরোধীরা যাবে এবং তারা ফেয়ার ইলেকশন করতে পারবে, এই কথা কেউ যদি বলে, ইটস অ্যান আটার স্টুপিডিটি। না, কিন্তু যুক্তি আপনি আপনারটা দিলেন, মেনেই নিলাম আমরা, ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু দিন শেষে ফলটা ঘরে নিচ্ছে কে? আমরা নিচ্ছি বলে আমি মনে করি। কেন? সরকার, আমরা যদি যাই, উপজেলা চেয়ারম্যানগুলো সরকার নিয়ে নেবে,
আমরা না গেলেও নিচ্ছে। আমরা না যাওয়া যেটা হচ্ছে বারবার বলছি, দেখবেন আপনি প্রায় বিরোধীরা পার্টিসিপেট না করার জন্য সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকে সকাল বিকাল আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জিতেছি, এই কথাগুলো বারবার বলতে হয়। এবং বিএনপি না যাওয়ার পরও আওয়ামী লীগের হয়ে কলাম লেখেন শ্রীরাধা দত্ত, মানে আমরা বলি না সূর্যের চেয়ে বালি গরম, শ্রীরাধা দত্ত আওয়ামী লীগের চেয়ে বেশি গরম। ওনাকে আমি দীর্ঘদিন ফলো করেছি, ওনার প্রতিটা কলাম পড়েছি, কি কি লিখেছেন। উনি বলছেন ওনার বন্ধু বান্ধবরা আওয়ামী লীগের যারা ঢাকায় আছেন, উনি কলকাতার মানুষ, কেউ ভোট দিতে যায় নাই, ভোটের পার্সেন্টেজ 10% হয় নাই বলে উনি প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন। সুতরাং এইরকম তথাকথিত নির্বাচনের মাধ্যমে আপনি থাকা, বা এখনো যে উপজেলা নির্বাচন তথাকথিত হচ্ছে, যে পরিস্থিতিটা এইরকম যে বিরোধী দল ওখানেও যেতে পারে না। এখানে কামাল ভাই আছেন, উনি একজন নিউট্রাল অবজারভেন্ট বলে আমি বিশ্বাস করি। আমি শুনেছি, আমরা তখন অনেক ছোট, এরশাদের সময়ও উপজেলা নির্বাচনগুলো মোটা দাগে ভালোই হতো। ওই সময় তো প্রথম উপজেলা শুরু করা হয়েছিল। উনি জাতীয় নির্বাচনে ওনার মতো করে নিতেন, কিন্তু উপজেলা, আমি একবার বিবিসি বাংলা একটা মানে উনি ছিল সিপিবির প্রার্থী ছিলেন এর আগের দফায় যে নির্বাচন ছিল, উনি বিবিসি বাংলাকে বলছেন যে এরশাদের সময় তো আমি এই ধরনের প্রবলেম ফেস করি নাই। একটা বাম দল, উনি বিএনপি করেন না, উনি বলছেন। কামাল ভাই নিশ্চয়ই এটা আরো যোগ করতে পারবেন। তো সুতরাং ওই জিনিসটাও ছিল না, ওই জিনিসটা মানে কেন্দ্রের হস্তক্ষেপের বাইরে ছিল। সেটা এখন বলছি তো যে দলের মধ্যে লাভটা কি হলো, লাভটা হচ্ছে আমরা গেলাম না, এবং এদেশের একটা প্রধান বিরোধী দল মনে করে এই সরকারের অধীনে একটা স্থানীয় সরকার নির্বাচনও করা যায় না, যেটা এরশাদের সময়ও যেত। এটাই অ্যাচিভমেন্ট। জি মাহবুব কামাল, আপনি কি মনে করেন এই যে বর্জন করে যে অ্যাচিভমেন্টের কথা ডক্টর জাহিদুর রহমান বললেন, আসলে বার্তাটা কি ঠিক আছে কিনা? আচ্ছা, আমি ডাক্তার জাহেদ একটা খুব ভালো পয়েন্ট আনছে, ওইটাকে আমি একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে উপজেলা নির্বাচন পরে বর্তমান যে উপজেলা সিস্টেম, এইটাকে আই ডু নট এন্ডোর্স। এই সিস্টেম থাকা উচিত না। কীরকম আমি বলি, এরশাদের আমলে এরশাদ যেভাবে উপজেলাকে গড়তে চেয়েছিলেন, উপজেলা কিন্তু এখন সেভাবে নেই। যেমন এমপি হচ্ছে উপজেলা পরিষদের আপনার উপদেষ্টা। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে উপজেলা পরিষদ সেলফ ফাংশনিং কোনো অথরিটি না। এইটা এমপি যা বলবে সেটাই মানে উপজেলা চেয়ারম্যান তাকে মানে এমপির অর্ডার অথবা রিকোয়েস্ট তাকে ফলো করতে হবে, কারণ সে তার চেয়ে বেশি পাওয়ারফুল। এখন আমি একটা এখানে প্রস্তাব করছি, এমপিদের স্থানীয়ভাবে কোনো উন্নয়ন প্রকল্প, কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের হেড হওয়া, তো মানে হাটের ইজারার থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো এমপিরা করে থাকে, এইগুলি আইন করে এগুলি বাদ দেওয়া উচিত। এমপিরা শুধুমাত্র আইন প্রণয়নে থাকবে। এইগুলি আইন করে যে এমপিরা, হ্যাঁ, একটা কমপ্লেন বক্স থাকবে কনস্টিটিউয়েন্সিতে, যে এই যে সমস্ত প্রবলেম আছে এগুলি কমপ্লেন বক্সে ঢালবে। সে 15 দিন মানে উইকলি অথবা ফোর্টনাইটলি এসে এগুলি তুলে নিয়ে গিয়ে দেখবে যে তার এলাকার অবস্থা কী। কিন্তু এলাকার কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সঙ্গে সে থাকতে পারবে না। এটা একটা আইন করা উচিত। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে এখন কি হয়, মানে আপনি গভর্নমেন্ট পছন্দ করছে না একজন উপজেলা চেয়ারম্যানকে বা জনপ্রতিনিধিকে, স্থানীয় সরকার মন্ত্রী তারা যে কোনো সময় মানে করে দিতে পারে, তাকে বরখাস্ত করে দিতে পারে, কিছুই লাগবে না। শুধু ডিসি সাহেব বলবে যে তার এই প্রবলেম স্থানীয় সরকার বলবে ইউ আর নো লঙ্গার রিকোয়ার্ড। একটা জনপ্রতিনিধিকে তো এইভাবে বরখাস্ত করা যায় না। হ্যাঁ, একটা হইতে পারে কল ব্যাক সিস্টেম হইতে পারে, যে হ্যাঁ মানে এই উপজেলা চেয়ারম্যান তার পারফরমেন্স এরকম, আচ্ছা ঠিক আছে, আবার একটা কল ব্যাক ইলেকশন হোক, যে কি বলে যে সে তার থাকা উচিত কিনা, মানে ওয়েদার হি শুড কন্টিনিউ অর নট। একটা 2 বছর পরে বা 2.5 বছর পরে একটা কল ব্যাক সিস্টেম হইতে পারে। কিন্তু মন্ত্রণালয় তাকে বরখাস্ত করতে পারে একজন জনপ্রতিনিধিকে, উপজেলা চেয়ারম্যানকে, তো ওই পরিষদ রেখে লাভটা কি? হ্যাঁ, তার তো মানে সে তো সবসময় সে এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে। প্রথম কথা এমপির ভয়, দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভয়। তো এই ভয়ের সংস্কৃতির মধ্যে দিয়ে তো সে উপজেলা চেয়ারম্যান কখনোই আপনার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। ফলে আমি এই দুইটা বিষয় খুব স্ট্রংলি আমি রিকমেন্ড করতেছি। এখন যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে যে দেখেন, আমার কনস্টিটিউয়েন্সিতে এই লালমনিরহাট 2, আমার যে কালীগঞ্জ উপজেলা, আমার বাড়ি যেটা, সেইখানে এমপি সাহেব নুরুজ্জামান সাহেব আগে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন, তার ছেলে দাঁড়িয়েছে, তার ভাই দাঁড়িয়েছে, এবং
তারা কিন্তু উইথড্র করে নাই। ওই যে 13 জন স্বজনের মধ্যে কিন্তু এরা 2 জন। তো এখন আমি আজকে খবর নিলাম, সেটা হচ্ছে যে এই যে ছেলে যে সে টোটাল আওয়ামী লীগকে অর্গানাইজ করতেছে ওই তার ভাইয়ের বিরুদ্ধে, এবং থ্রেট অমুক তমুক নানা রকম কাণ্ড চলতেছে। তো ফলে যে কথাটা ওই ডাক্তার জাহিদ যেটা বলে, আমি একটু ইলাবোরেট করি, সেটা হলো যে গ্রাসরুট লেভেলে নাইদার আওয়ামী লীগ নর বিএনপি কোনো কন্ট্রোল নাই, এটা বোঝা হয়ে গেছে। এবং গ্রাসরুট লেভেলে যে কন্ট্রোল নাই সেটার বড় প্রমাণ হচ্ছে 2018 সালের নির্বাচন। 2018 সালের নির্বাচনে আমি বিশ্বাস করি না প্রাইম মিনিস্টার চেয়েছিলেন যে বিএনপি মাত্র 6টা সিট পাক। উনি 50-60টা সিট পেলে শি উড হ্যাভ বিন হ্যাপি। কিন্তু লোকালি যারা ক্যান্ডিডেট ছিল তারা অ্যাডমিনিস্ট্রেশনকে, তারা পুলিশকে এমনভাবে ম্যানেজ করছে কাউকে জিততে দেয় নাই। ওখানে হাইকমান্ডের কোনো কন্ট্রোলই ছিল না। তো এখন এই যে স্বজনরা উইথড্র করলো না এবং প্রধানমন্ত্রীর কথা শুনলো না, হাইকমান্ডের কথা শুনলো, তার মানেটা কি? মানেটা হচ্ছে যে গ্রাসরুট লেভেলে আওয়ামী লীগের হাইকমান্ডের কোনো কন্ট্রোল নাই। বিএনপিরও কিন্তু তাই। এই যে দেখেন 72 জন আপনার বিএনপির নেতাকর্মী ইলেকশন করতেছে এবং তারা বলছে যে বহিষ্কার করছে, কিন্তু তারা তো ইলেকশন করতেছে, সবাই তো ইলেকশন করতেছে। তাইলে দেখা যাচ্ছে কি 2টা বড় দল গ্রাসরুট লেভেলে দে হ্যাভ লস্ট দেয়ার কন্ট্রোল। তার মানে কি, মানে এখানে আপনি গণতন্ত্রটা চর্চা করবেন কিভাবে? এখানে তো শৃঙ্খলাই নাই, তো মানে দলীয় শৃঙ্খলাই নাই। ফলে এরকম একটা অবস্থায় আপনার এই নির্বাচনের কি অর্থ আছে আমি বুঝি না। মানে তারপরেও আরেকটা যেটা আছে সেটা হলো যে আমি খুবই আশঙ্কা করতেছি যে মানে আজকে তো হয়ে গেছে 8 তারিখ, একটা বড় ধরনের সংঘর্ষ হবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এটা আশা করি, কারণ সব হচ্ছে হেভিওয়েট প্রার্থী এবং আওয়ামী লীগেরই হেভিওয়েট, এবং মানে ওই যে বলে না যে বাইরের শত্রু হচ্ছে ঘরের শত্রু, ঘরে যদি শত্রু হয় সেটা আরো বেশি ভয়ঙ্কর হয়। তো ফলে এই কালকে একটা বড় ধরনের সহিংসতা হইতে পারে, এবং মানে কেউ যদি মনে করে যে এই কি বলে মায়ানমার এবং পাকিস্তানের মতো যদি হয় যে আগে নির্যাতন হয়েছে, যাই হয়েছে না হয়েছে, পোলিং ডেটা ঠিক ছিল, তাহলে কালকে পোলিং ডে ঠিক রাখবে গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন, এটা হবে না। কারণ সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ইলেকটোরেট কিন্তু খারাপ হয়ে গেছে, আমাদের নির্বাচক মণ্ডলী কিন্তু খারাপ হয়ে গেছে। এই নির্বাচক মণ্ডলী কিন্তু 20 বছর আগে এমন ছিল না। এই যে এখনকার নির্বাচক মণ্ডলী যে উদ্ধত, যে বেপরোয়া, কোনো কিছুই মানতে চায় না, মানুষের স্বভাবে, মানুষের কি বলে যে কি মানে বিহেভিয়ারাল প্যাটার্নে যে নীরবে কিছু পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু আমরা খেয়াল করতেছি না, পলিটিশিয়ানরাও খেয়াল করতেছে না। ওরা এটা এনজয় করতেছে পলিটিশিয়ানরা, কিন্তু মানুষ যে বেপরোয়া হয়ে গেছে, মানুষ যে এই যে ডাক্তার জাহেদ একটা ইয়ে করছিল, ওই ভিডিও আমি দেখলাম যে ওই কি বলে যে মন্দিরের প্রতিমার সারিতে আগুন দেওয়া হয়েছে কারণে, হ্যাঁ, সন্দেহের বশবর্তী হয়ে হিন্দু সম্প্রদায় একেবারে জোটবদ্ধ হয়ে কতগুলো নিরপরাধ নির্মাণ শ্রমিককে পিটিয়ে 2 জনকে মেরে ফেলছে পর্যন্ত। এবং সেই যে মব, হ্যাঁ, সেই মবকে কোনোভাবেই মানে ঠেকানো যায় না। তো মানুষ তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো মাইনরিটি যদি এই অবস্থা হয়, মানে হিন্দু সম্প্রদায় যদি এরকম হইতে পারে, তাহলে মুসলমানরা কি, যেহেতু এটা মুসলমানের দেশ। ফলে এই যে মানুষের চরিত্রে যে এই যে ব্যাপক পরিবর্তন হয়ে গেল গত 20 বছরে বা 15 বছরে, এইটা তো কেউ আমরা অ্যাড্রেস করতেছি না, আমরা এটা খেয়ালই করতেছি না। দেখেন এই যে প্রায় দেখবেন যে স্বেচ্ছাসেবক লীগ বা ওই যুবলীগ অস্ত্র হাতে, হ্যাঁ, সেদিন আমাদের যুগান্তরে ছাপা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা, সে শর্টগান দিয়ে তার বিপক্ষকে বলতেছে যে গুলি করে তোর বুক ফুটা করে দিব। হ্যাঁ, প্রকাশ্যে এগুলি করতেছে। তো এই ইলেকটোরেট দিয়ে তো আপনি কখনোই একটা নির্বাচন কমিশনের পক্ষে এই বেপরোয়া ইলেকটোরেটকে কখনোই কন্ট্রোল করা সম্ভব না, এইটা বললে হবে না। এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীও পারবে না। হ্যাঁ, এই যে নির্বাচন কমিশন বলছে যে তারা কোনো বেকায়দায় নেই, তারা আর যে কায়দায় থাকে তার না বেকায়দায় থাকার প্রশ্ন আসে, তো কায়দাতেই নেই, তার আবার বেকায়দায় কি? ওই যে বলে যে কয়লা ধুলে ময়লা যায় না, আমি লিখছিলাম যে কয়লা মানে ময়লা কাকে বলে? পরিষ্কার কিছুর সঙ্গে লেগে থাকলে সেটা ময়লা। তো
তো কয়লার সাথে তো কোনো পরিষ্কার কিছু নাই, ওটা তো ময়লাই, ওটা তো যাবেই না। তো ফলে এখন এই যে কি বলে যে যার কায়দায় নাই সে আবার বেকায়দায় পড়বে কিভাবে? তো ঘটনা হলো যে কায়দা নাই মানে বেকায়দা একই জিনিস। তো এই নির্বাচন এগুলি রেটরিক, এইসব এগুলি কথার কোনো মূল্য নাই। হ্যাঁ, এগুলি কে কখন কি বলে না বলে বাংলাদেশে আর একটা জিনিস করা উচিত, এই যে কথার উপরে ট্যাক্স বসানো উচিত, যে এই কথাটা ট্যাক্সেবল, এই কথাটা নন ট্যাক্সেবল, তাইলে যদি কিছুটা ঠান্ডা হয়। কারণ ইনডিসক্রিমিনেটলি যে যা পারতেছে বলতেছে, হ্যাঁ, রুহুল কবির রিজভী যা খুশি তাই বলতেছে, ওয়াহিদুল কাদের যা খুশি বলতেছে, মানে সবাই মানে যা ইচ্ছা তাই বলতেছে। বাস্তবতা কি বা কি করা উচিত, আসলে এই দেশটা কিভাবে গড়ে তোলা যায়, কিভাবে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আনা যায়, এইগুলি কারো মাথায় নাই। মাথায় হচ্ছে যে কিভাবে আমার পার্টি গেইন করবে, কিভাবে আমার ব্যক্তি প্রতিষ্ঠা হবে, কিভাবে আমার নেতৃত্ব ঠিক থাকবে, কিভাবে আমার হায়ার অথরিটি মানে সন্তুষ্ট থাকবে। এই হচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা। এখানে প্রো পিপুল যে একটা টার্ম আছে, যে গণমুখী একটা শব্দ আছে, গণমুখী শব্দের এখানে কোনো বাড়াই নাই। ফলে এইখানে কালকে দেখেন সুজানগরের একজন উপজেলার চেয়ারম্যান, সে সিটিং চেয়ারম্যান, আবার দাঁড়াইছে, র্যাব আজকে তাকে ধরছে 22 লাখ টাকা সহ, তার গাড়িতে 22 লাখ কত টাকা, এবং এটা নির্বাচনের জন্য সে ব্যয় করার জন্য এই গাড়ি যাচ্ছিল, এবং 10 জন সহ সে সহ সবাইকে আটক করে। তাহলে একটা উপজেলা সিটিং উপজেলা, আমি কিছুক্ষণ আগে কি বললাম, এগুলো তো কোনো দাম নাই। একটা পুলিশের ওসি তারা থাপ্পড় দিতে পারে উপজেলা চেয়ারম্যানকে, এটা কোনো দাম আছে নাকি? আপনার উপজেলা চেয়ারম্যান, সিটিং চেয়ারম্যান, এবং সে দাঁড়াইছে, তাকে আজকে র্যাব তাকে মানে ধরে ফেলছে আর কি, এবং সে এখন হাজতে। মানে একটা উপজেলা চেয়ার, আপনি বুঝেন, মানে একটা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এবং একটা উপজেলার, হ্যাঁ, মানে এমপি তো কাছাকাছি, সে ধরেন 2টা উপজেলা নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি হয় পার্লামেন্টের, আর সে একটা উপজেলার, অনেক ক্ষেত্রে একটা উপজেলায় হয়, তো একই তো জিনিস। হ্যাঁ, তো তারে র্যাব ধরে নিয়ে গেল, এবং এটা মানে চ্যালেঞ্জ করার তো কিছু নাই। সে তো নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছে, তাই না? নির্বাচনের আচরণবিধি এখন কে চ্যালেঞ্জ করতে যাবে তাকে? ফলে এই যে একটা মানে সিচুয়েশন, এই সিচুয়েশনে মানে এই কি হবে আমি ঠিক জানি না। মানে আলটিমেটলি নির্বাচন একটা হবে, একটা কোনোরকম একটা নির্বাচন হবে, এবং মারামারি কাটাকাটির মধ্য দিয়ে কিছু লোক উপজেলা চেয়ারম্যান হবে। কালকে তো বোধহয় 141টা না কয়টা, 140টা। ডক্টর জাহিদুর রহমান, দুটি বিষয়ে আমি মাহবুব কামালের বক্তব্য থেকে আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে সহিংসতার সংখ্যার কথা তিনি বললেন, আর মাঠ পর্যায়ে রাজনৈতিক দলগুলো আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের এই প্রবণতার বিরুদ্ধে আমি একটু কথা বলতে চাই। মানে আমরা সবসময় জেনারেলাইজ করি, বাংলাদেশে তো সবসময় দুর্নীতি হয়েছে, কথা সত্য। বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে, কোন সময় দুর্নীতি ছিল না? কোন দেশে দুর্নীতি নাই? আছে। পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের র্যাঙ্কিং যে হয় তাতেও 90 পয়েন্ট পেয়েছে, 10 পায় নেই। তো তারও দুর্নীতি আছে, কিন্তু আমরা জেনারেলাইজ করি। আমরা একটা জিনিস মিস করছি সম্ভবত, এই যে বিএনপির তার তৃণমূলের উপরে নিয়ন্ত্রণ নাই আর সরকারি দলের নিয়ন্ত্রণ নাই, একেবারে ভিন্ন ব্যাপার। কেন বলি? বিএনপি 17 বছর ক্ষমতায় নাই। এই 17 বছর যখন সে ক্ষমতায় থাকছে না, নানা রকম সংকটে এই দলটা পড়েছে। অনেক মানুষ তৃণমূল পর্যায়ে থেকে সংকটে পড়েছে। কারো কারো মনে হতে পারে যে আমি একটু পার্টিসিপেট করে দিই, যদি চেয়ারম্যান হতে পারি, আমার উপরে সরকারি দমন নিপীড়ন কম হতে পারে। অথবা কাউকে কাউকে আপনি দেখবেন প্রলোভন দেখানো হয়েছে, তুমি আসো তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর বিএনপি এখন সর্বোচ্চ কি করতে পারে? বহিষ্কার করতে পারে। আর যে দলটা ক্ষমতায় আছে সেই দল, আপনি সেই দলের বিরুদ্ধে যদি যান, আপনি হালুয়া রুটি পাবেন না। আপনার বিরুদ্ধে মারাত্মক কোয়ার্সিভ হতে পারে। আওয়ামী লীগ করা লোকজনকে একটা সময় শুদ্ধি অভিযানের নামে অনেক লোকজনকে ধরা হলো না? বিরাট বিরাট নেতা, বেশ বড়, মানে কিছু কিছু সংগঠনের বড় নেতা, বিখ্যাত নেতা। তার মানে আপনি যদি তার উপরে ক্ষিপ্ত হন, আপনি কিন্তু মারাত্মক সংকট তৈরি করতে পারেন। বিএনপি গুলো পারে না, বহিষ্কার করতে পারে। সো সরকার যখন এটা করছে, এবং একটা চরম অথরিটারিয়ান সরকার, কর্তৃত্ববাদী সরকার, এবং যে সরকারের ন্যারেটিভটাই হচ্ছে একজন অমনিপটেন্ট প্রধানমন্ত্রী আছেন,
যিনি দেশের ভেতরের সবাইকে ম্যানেজ করে ফেলেন, যিনি দেশের বাইরের সবাইকে ম্যানেজ করে ফেলেন, ভারত আর চায়নার মতো দুই শত্রু যাদেরকে একই মানে দুজনকে দুই জায়গায় নিয়ে দুই হাতে নিয়ে ব্যালেন্স করছেন, সেই প্রধানমন্ত্রীর কথা শুনছে না। ইটস ডিফারেন্ট। সুতরাং আওয়ামী লীগের কথা না শোনা কিন্তু আওয়ামী লীগের কর্তৃত্ব এবং ক্ষমতায় থাকার যে ন্যারেটিভ সেটাকেই চ্যালেঞ্জ করে আমি মনে করি। বিএনপি ক্ষমতা নেই 17 বছর, ক্ষমতায় না থাকলে আপনার আনহ্যাপি ফ্যামিলির মতোই হন। সো অনেক ক্ষেত্রেই সংকট হয়, সম্ভাবনা থাকে সংকট হবে, এবং ফ্রাস্ট্রেটেড লোকজন আছে তারা কেউ কেউ গেছে, ট্রাই করতে চাইছে, বহিষ্কার হয়েছে। সো এই দুটো এক না, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হচ্ছে সহিংসতার কথা যে বলা হলো, সহিংসতা তো আসলে হবেই কেন? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে টিআইবি একটা রিপোর্ট পাবলিশ করেছে যে এমপিদের সম্পদ বৃদ্ধির যে ধরন তার তুলনায় এই লোকাল গভর্নমেন্ট উপজেলার চেয়ারম্যানদের সম্পদ বৃদ্ধি আরো অনেক বেশি হয়ে গেছে, 1800 গুণ হয়েছে এক মহিলা। তো তার মানে আপনি খেয়াল করেন, আপনি বাই এনি চান্স যদি ওখানে যেতে পারেন, কয়েকটা খুব ব্যাপার আছে। এবং এটা শুধুমাত্র ব্যক্তিগত লাভালাভ না, আমি আসছি ওই জায়গায়। প্রথম কথা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি লাভবান হন। আপনি ক্ষমতার কোনো একটা জায়গায় যদি থাকতে পারেন, আপনি বিরাট লাভবান হওয়ার সম্ভাবনা থাকে, নাম্বার 1। নাম্বার 2, এবার সংকটটা আরো বড় হয়ে দাঁড়াচ্ছে, কারণ হলো আমার দৃষ্টিভঙ্গিতে এমপি মন্ত্রীরা প্রত্যেকে না এখন তার কনস্টিটিউয়েন্সির একজন প্রধানমন্ত্রী হয়ে উঠতে চান। ফলে আপনি এখানে আওয়ামী লীগের অন্য কাউকে দিয়ে ঝুঁকি নেবেন না। আমি আওয়ামী লীগ করি, আপনি আওয়ামী লীগ করেন, আপনি চেয়ারম্যান হবেন, তার চাইতে আমি চিন্তা করলাম যে আমাকে যে কোনোভাবে বিট্রে করবে না আমার সন্তান, আমার ভাই, আমার বাবা, আমার স্ত্রী, আমার শ্যালক, আমার দুলাভাই, কেউ একজন যে আমাকে বিট্রে করবে না। আমি চাই নিরঙ্কুশ এক ধরনের ক্ষমতা। সুতরাং এবারকার ফাইটটা কিন্তু খুব টাফ। খেয়াল করুন তো, আমি আমার ভাইকে, আমি এমপি, আমি আমার ভাইকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছি। আরেকজন যে দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে, যারা পলকে শ্যালক কি পদে ছিলেন, দীর্ঘদিন থেকে ছিলেন না, যারা বাহারের কন্যা আওয়ামী লীগের সবচেয়ে বড় পদে থাকেন, যিনি কুমিল্লার মেয়র হতেই হয়, আওয়ামী লীগের আর কোনো নেতা কুমিল্লার মতো জেলায় শহরে ছিল না। বিপদ কোন জায়গায় হয়, আমি যখন আমার ভাইকে এরকম দিলাম, দীর্ঘদিন থেকে তো রাজনীতি করছে এমন মানুষ আছে, ওনারা ফ্রাস্ট্রেটেড হবে যে এই তো আমার জায়গা কিন্তু বন্ধ হয়ে গেল, ইনি যখন এমপি থাকবে না তার সন্তান এসে তার জায়গা দখল করে নেবে। ওদেরও জন্য কিন্তু এটা একটা মরিয়া ফাইট যে এট এনি কস্ট আমাকে এই জায়গাটা দখল করতে হবে। সুতরাং এই মারাত্মক চর দখলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অনেকের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমনকি উপজেলা ইউনিয়ন পর্যায়েও আওয়ামী লীগের পরিবারতন্ত্র কায়েম হবে কিনা, জাতীয় পর্যায়ে তো আছেই, ওই পর্যায়ে কায়েম হবে কিনা সেই ডিসিশন কিন্তু হতে যাচ্ছে। আমরা ফান করে একটা সময় বলতাম যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়া যাবে না আপনি যদি রাজনীতি করেন, কারণ প্রধানমন্ত্রী 2 পরিবারের এক পরিবার থেকে হবে, দ্যাটস ইজ দ্য ফান। কিন্তু আপনি এমপি হতে পারতেন, মন্ত্রী হতে পারতেন, উপজেলা চেয়ারম্যান হতে পারতেন। আপনি খেয়াল করছেন এখন আর আপনি যদি রাজনীতি করেন, ধরেন আওয়ামী লীগেরই রাজনীতি করেন, আপনি উপজেলা চেয়ারম্যান হতে পারবেন না কয়েকদিন পর। প্রত্যেক জায়গায় তারা তাদের স্বজনকে এনে বসিয়ে দিচ্ছে। সো প্লাস যারা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করছে, এবং আবার ওই যে স্টেক ইজ সো হাই, আপনি ওখানে থাকা মানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা আপনি বানাতে পারেন। সুতরাং এত হাই স্টেক, আপনার ভবিষ্যৎ সব যদি যোগ করেন, খুব ভয়ঙ্কর সহিংসতা এবং সংঘাতের সম্ভাবনা তো থাকবেই। আর একটা জিনিস আমি একটু মাহবুব কামাল ভাইয়ের জায়গা থেকে একটু মানে ভাইয়া বলেছেন, কিন্তু একটু প্যাসিভ ভয়েসে বলেছেন। উনি বলেছেন এভাবে মানুষ খারাপ হয়ে গেছে। আমি এভাবে বলতে চাই, মানুষকে খারাপ করা হয়েছে। মানুষ কেন খারাপ হয়? এরশাদের সময়, আমি আবারও বলছি, এরশাদ একটা স্বৈরাচার ছিল, এরশাদের সময়ও এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন এত খারাপ ছিল না। ভাইয়া জায়গাটা টাচ করেন, আমি আশা করি পরের বার উনি ওনার অভিজ্ঞতা থেকে বলবেন, এত খারাপ ছিল না। সেই উপজেলা নির্বাচন এই জায়গায় চলে আসলো। তার মানেটা হচ্ছে এই, আপনি যখন মানুষের ওপরে একটা কর্তৃত্ববাদ চাপিয়ে দেন, এবং আপনি এই মেসেজ, আপনি তো সর্বোচ্চ পর্যায়ে চুরি করে ডাকাতি করে ক্ষমতায় থেকে গেছেন, এবং তারপর আপনার পক্ষে কি সম্ভব আদতে উপজেলা বা অন্যান্য জায়গায় ফেয়ারলি এটা করার কোনো সম্ভাবনা নাই। যখন এটা থাকে না, তখন মানুষজন বেপরোয়া হতে শুরু করে, হতে বাধ্য। সে জানে আমি একটা রিকস্টেটে নিয়ে ফেলতে যদি পারি তাহলে হবে। এবং আপনি নিজে যখন সহি মানুষ না, আপনার পক্ষে আসলে এদেরকে কন্ট্রোল করা অলমোস্ট ইম্পসিবল। সুতরাং এই নির্বাচনহীনতাই আসলে এই সংকটটা তৈরি করেছে। আমরা যদি ভারতের কথা বলি, অনেক সমালোচনা করতে পারবেন, মারামারি কাটাকাটি আছে। পশ্চিমবঙ্গে দেখবেন পঞ্চায়েত নির্বাচনে মানুষ মারা যায়, ট্রু, কিন্তু তারপরও যেহেতু ওখানে নির্বাচন হয়, ওখানে যেহেতু লোকসভা নির্বাচন এখন হচ্ছে আজ 3rd ফেজ, মানে আমরা যদি টেকনিক্যালি বলি গতকাল 3rd ফেজ গেল, আপনি তারপরও খেয়াল করবেন ওখানে একজন প্রধানমন্ত্রীকে
পাগলের মতো পরিশ্রম করতে হচ্ছে, মানুষজনকে মানুষের কাছে যেতে হচ্ছে ভোট পাওয়ার জন্য। ইলেকটোরেট যে নষ্ট হয়ে গেছে বলছে, ওখানে হয় না, কারণ ওখানে ইলেকশনটা অ্যাটলিস্ট এখনো মোটা দাগে পার্টিসিপেটরি এবং অ্যাকসেপ্টেবল আছে। আমরা এটা ধ্বংস করে মানুষকে ধ্বংস করেছি প্ল্যান করে। তো এটা আসলে ওইটার কনসিকুয়েন্স। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে মাহবুব কামাল আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব যে স্থানীয় পর্যায়েও নির্বাচনগুলোতে পরিবারতন্ত্রের কথা যেটি ডক্টর জায়েদ বলছিলেন এবং এর সাথে সময়কার নির্বাচনের উদাহরণ তিনি 2 বার আপনার দৃষ্টি আকর্ষণ করেন, সেই বিষয়ে আমরা বিরতির পরে জানবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। একটু আসুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। যে কথায় ছিলাম ডাক্তার জাহিদুর রহমান, এই যে মানে পরিবারতন্ত্রের কথা বলছিলেন, স্থানীয় পর্যায়ে পরিবারতন্ত্র, আসলে পরিবারতন্ত্র একটা বিষয়, আর আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলগুলো, যে বড় দলগুলোর ভিড়ে কি আসলে হারিয়ে যাচ্ছে কিনা? ঠিক হারিয়ে যাচ্ছে এভাবে বলবো না, কিন্তু একটা ঘটনা তো ঘটেই। সেটা হচ্ছে আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলি তখন দীর্ঘদিন থেকে যেহেতু বড় যে দুটো দল অ্যাটলিস্ট বাংলাদেশে আছে, তারাই যেহেতু পাল্টাপাল্টি করে দীর্ঘদিন, তাদের বয়সও অনেক লম্বা, তারা যেহেতু তাদের নির্বাচন করেছে, তাদের সাংগঠনিক শক্তি বড়, তাদের অর্থনৈতিক শক্তি বড়, সবকিছু মেলালে তাদের একটা পাওয়ারের জায়গা তো আছেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ না যে কোনো জায়গায় আদর্শ ভিত্তিক বা একটা নতুন দল ওঠার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশটাকে একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। ভারতে আম আদমি পার্টি খুব দ্রুত তার জায়গা দখল করেছে। ওর জন্য এটা সহজ হয়েছে কেন জানেন? ভারতে একটা নির্বাচন হয়, ধরুন এখন সরকার তো জোর করে ক্ষমতায় আছে, আমার দল নাগরিক ঐক্য, মানুষ, আপনি গেলেন মানুষের কাছে যে আমরা এই এই করব, ও আমাকে বা অন্য যে কোনো এরকম নতুন একটা আদর্শবাদী দলকে কি জিজ্ঞেস করে জানেন? তোমার কি সেই পাওয়ার আছে তুমি একটা গণ আন্দোলন করে সরকারকে ফেলবা? খেয়াল করেন, ভারত মানে যেখানে রেগুলারলি নির্বাচন হয় সেখানে হচ্ছে আমি তোমাকে ভোট দিয়ে, দিল্লিতে ভোট দিয়ে আমি দেখলাম, তারপর আমি যে খুশি হলাম, আমি এরপর পাঞ্জাবে ভোট দিয়ে তাকে সরকারে আনলাম। ধরুন আমার একটা দল আছে, আমি একটা উপজেলায় দাঁড়ালাম যে না ওরা পারবে। কিন্তু আমরা যখন যাই, আমাকে প্রশ্নটা কি করে, যে কোনো দলকে, আর যে কোনো দল, অনেকগুলো বাম দল আছে বা আমাদের গণতন্ত্র মঞ্চে যেসব দল আছে, প্রত্যেকটাকে খুব গুরুত্বপূর্ণ আদর্শবাদী দল মনে করি, প্রত্যেকের কাছে প্রশ্ন হচ্ছে আপনার কি সেই ক্ষমতা আছে, সাজানো বছর হ্যাডাম আছে যে আপনি লাখ লাখ লোক রাস্তায় এনে সরকারকে, আপনাকে তো আসলে নির্বাচন নাই, সরকারকে ঠেলে ফেলতে হবে। সো এই ঝুঁকির জায়গাটা মাহবুব কামাল, বিরতির আগে যেমনটা প্রশ্ন ছিল, স্থানীয় পর্যায়ে পরিবারতন্ত্রের একটা কথা একটা জায়েদ বলছিলেন এবং এর সাথে সময়কার নির্বাচনের উদাহরণ তিনি দিচ্ছিলেন। পরিবারতন্ত্র আজকে তো মানে জাহেদ সাহেব আজকে বললেন, আমি 10-15 দিন আগে ওই বাংলা টিভি টক শোতে বলছিলাম যে এটা ডাইনেস্টি পলিটিক্স এখন মানে উপর থেকে নিচের দিকে নামতেছে এবং এটা গ্রাসরুট লেভেলেও এই ডাইনেস্টি পলিটিক্স চলে আসছে। এটা আমি 10-15 দিন আগেই বলছি, ওইটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এরশাদের আমলে যেটা, সেটা হলো যে মানে দেখেন অবৈধভাবে ক্ষমতা দখল করছে এরশাদ, দ্যাট ইজ ট্রু, বাট এরশাদের কতগুলো জিনিস, যেমন ধরেন উপজেলা সিস্টেম, ওষুধ নীতি, তারপরে ধরেন যে আরো অনেক কিছু, বেচারা স্বাস্থ্যনীতি করে যেতে পারলো না এই ঢাকার প্রফেসর ডাক্তারদের জন্য, হ্যাঁ এই যে কি প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে, এতে করতে পারলো না। তারপরে জুডিশিয়াল ডিসেন্ট্রালাইজেশন করতে পারলো না ব্যারিস্টারদের জ্বালায়, হ্যাঁ যে গ্রামে কি ওই বরিশালে যাইতে হবে, রংপুরে যাইতে হবে, কেন আমরা ওইখানে যাব। এই যে গোষ্ঠী স্বার্থের কারণে এরশাদ অনেক ভালো কাজ করে যেতে পারে নাই, তবে যতটুকু করছে যথেষ্ট। আমি তাকে অবৈধ ক্ষমতা দখলের জন্য যেভাবে কন্ডেম করি ঠিকই, বাট তার এই রিফর্মগুলো এগুলি প্রশংসার যোগ্য। দেখেন যখন উপজেলা করা হলো তখন এই দুই বড় দলই কিন্তু এটাকে ব্যঙ্গ করেছিল উপজেলা, হ্যাঁ এটা তো উপজেলা না, এটা উপজেলা। এবং পরবর্তীকালে দেখা গেল যে দুইটা দলই এই সিস্টেমকে মেনে নিল। তার মানে কি, এটার ভেতরে একটা অন্তর্নিহিত শক্তি ছিল, যেই শক্তিটাকে তারা ওভারকাম করতে পারে নাই। কিন্তু মানে পলিটিক্স ফর দি সেক অফ পলিটিক্স, রাজনীতির জন্য রাজনীতি করতে গিয়ে তারা এরশাদ আমলে এরশাদকে মানে কি বলে যে গণবিরোধী প্রমাণ করার জন্য এইভাবে উপজেলাকে উপজেলা বলছিল তারা। এরশাদ আমলে দুইটা উপজেলা নির্বাচন হয়, একটা 85 সালে আর একটা 89 সালে। দুইটা নির্বাচনেই আমি উপজেলায় ছিলাম। এটাই ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি 84 থেকে 93 পর্যন্ত আমি পাটগ্রাম উপজেলা ছিলাম এবং
এই দুইটা উপজেলা নির্বাচন কিন্তু আমি তখন পাটগ্রাম উপজেলায়, এবং দুইটা নির্বাচনে আমি পার্টিসিপেট করেছি, মানে ইলেকশন ক্যাম্পেইনে। দেখেন এটা খুবই মানে একটা ভালো উদাহরণ হবে। একজন কলেজের চাকরি ছেড়ে দিয়ে সে উপজেলা নির্বাচন করছিল, কলেজের চাকরি ছেড়ে। তার মানে সে নিজেকে খুব জনপ্রিয় ভাবতো, সে ভেবেছিল যে নির্বাচন তো ফেয়ার হবে, ফেয়ার হলে তো আমি জিতবো, তা আমার কলেজের চাকরির দরকারটা কি, আমি উপজেলার চেয়ারম্যান হবো। এবং সে নির্বাচন করছে, এবং সে 89-এর নির্বাচনে সে উপজেলার চেয়ারম্যান হয়েছে কলেজের চাকরি ছেড়ে দিয়ে, এবং এটি কি সরকারি কলেজ কিন্তু। আচ্ছা, এই দুইটা নির্বাচনেই আমি আমার প্রার্থী ছিল, এবং আমি গ্রামে গঞ্জে মিটিংও করে বেরিয়েছি, এবং খুব ফেয়ার ইলেকশন হয়েছে ইত্যাদি। এবং সেই আমলে যে উপজেলা প্রশাসন যেটা, এটা এমপির কোনো খবরদারি ছিল না, এটা সেলফ ফাংশনিং মেকানিজম ছিল। এবং ওই যে মানে উপজেলা চেয়ারম্যান মানে ইওনোর সঙ্গে, তখন তো টিওনো ছিল, টিওনোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে, এখানে এমপির কোনো বালাই ছিল না। এবং আপনি তো জানেন যে এরশাদ আমলে এই উপজেলা সিস্টেমের কারণে যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, এবং যে কমিউনিকেশন সিস্টেম যেটা হয়েছে, যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি হয়েছে, এটা তো অকল্পনীয়। হ্যাঁ, এবং উপজেলায় যে এখন আগে একটা দুইটা হোন্ডা ছিল, এখন যে শত শত হোন্ডা, এবং এই যে মানে মানুষের হাতে যে টাকা চলে আসলো, হ্যাঁ, এই যে কন্ট্রাক্টারি, এই যে অবকাঠামো নির্মাণের জন্য উপজেলা লেভেলে মানে ডজন ডজন ঠিকাদার, এবং তাদের যে আয় রোজগার ইত্যাদি, এবং নানা ক্ষেত্রে যে ইনভলভমেন্ট মানুষের, এবং উপজেলা গুলো এক একটা মানে উন্নয়নের কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে গেল, এটা তো এরশাদের অর্জন। হ্যাঁ, এবং এটা আমরা এরশাদকে এই ক্রেডিটটা দিতে চাই না, বরং উপজেলা সিস্টেমটাকে আমরা অকার্যকর করে ফেললাম। যেটা আমি আগে বললাম যে এখন হচ্ছে এটা ভার্চুয়ালি এটা হচ্ছে এমপির সংস্থা, এটা উপজেলা চেয়ারম্যানের সংস্থা না। কারণ এমপিকে বাইপাস করে উপজেলা চেয়ারম্যান কিছু করবে, এইটা প্রায় অসম্ভব। তো ফলে এই জায়গাগুলো কিন্তু আনতে হবে, মানে রিফর্ম করতে, মানে রিফর্ম তো না, এগুলি আগের জায়গায় নিয়ে যেতে হবে। যে মানে একটা উপজেলা পরিষদ যাতে স্বাধীনভাবে স্বয়ংক্রিয়ভাবে, এখন কি হয়, যেমন ধরেন কোনোখানে একটা বিএনপির লোক উপজেলার চেয়ারম্যান হয়ে গেল, ধরেন কথার কথা, কি হবে, সে তো কোনো বরাদ্দ পাবে না। বা বিএনপির আমার যদি আওয়ামী লীগের কেউ চেয়ারম্যান হয়ে যায়, সে তো বিএনপি সরকারের বরাদ্দ পাবে না। হ্যাঁ, এবং এমন হইতে পারে যে একটা ছোটখাটো কারণ দেখায় তাকে বরখাস্ত করা যাবে। তো ফলে এই জায়গাগুলো তো না চেঞ্জ করলে তো আপনার এগুলি কি লাভ। জি, ডক্টর জাহিদুর রহমান, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। দীর্ঘদিন ধরে যদিও আপনারা এই অভিযোগগুলো করে আসছিলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি ঢাকায় এক সেমিনারে তিনি বলছিলেন সরকার স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকিতে পড়ছে। ধন্যবাদ। এবং আমি আশা করি সরকার বলবে না জনাব দেবপ্রিয় বিএনপি এবং বিরোধী দলের টাকা পয়সা খেয়ে এভাবে কথা বলছেন, আশা করি। দীর্ঘদিন থেকে বলছি, আসলে বাংলাদেশের সংকটটা এখন এমন পর্যায়ে চলে গেছে, তার জন্য আপনাকে আসলে অর্থনীতিবিদ হওয়া খুব জরুরি না। আপনি অর্থনীতির বেসিক খোঁজ খবর রাখুন, আপনি বুঝে যাবেন। এবং আমি যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনি একটা দেশকে বুঝতে হলে সেই দেশের পলিটিক্যাল ইকোনমি বোঝা আসলে খুব জরুরি। দু একটা উদাহরণ দিই, যেমন ধরুন যারা পিটার হাস একবার বাংলাদেশের একটা টিভি চ্যানেলের সাথে ইন্টারভিউ দিয়েছিলেন, তখন উনি বাংলাদেশে আমেরিকান ইনভেস্টমেন্ট নিয়ে বলেছেন, তোমাদের দেশ থেকে যদি আমাদের দেশের কোম্পানি তাদের পাওনা না পায় তাহলে কিন্তু তোমার এখানে ইনভেস্টমেন্ট ঠিক মতো হবে না। আমি যোগ করে দিই, যখন উনি এই কথা বলছেন তখন শেভরন, বাংলাদেশের স্থলভাগের সবচেয়ে বড় গ্যাস উত্তোলক কিন্তু শেভরন, আমেরিকান কোম্পানি, তারা তখনই $40 কোটি সরকারের কাছে পায়, সরকারি টাকা দিচ্ছিল না। এবং খেয়াল করুন ঝুঁকিটা কত লম্বা, কত বড়। আমি একটু ইকোনমিক ইম্প্যাক্টটা দেখাচ্ছি। এয়ারলাইনগুলোর একটা তথ্য আমরা জানি যে বিদেশি এয়ারলাইনগুলো তাদের টাকা, টিকিট বিক্রির টাকা নিতে পারছে না, তাতে বাংলাদেশে তারা টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে, ভারতের তুলনায় দ্বিগুণ তিনগুণ খরচ। মাসুল আপনি দিচ্ছি। সবচেয়ে জরুরি কথা, আমাদের মধ্যপ্রাচ্যে যেসব কর্মীরা আছেন তারা খুবই অ্যাফ্লুয়েন্ট না,
তাদেরকে অনেক বেশি টাকা দিয়ে যেতে হয়, জাস্ট আপনি যেহেতু টাকাটা নিতে পারছেন না। আমাদের এই পরিমাণ, আমাদের ওখানে কিন্তু অনেক কোম্পানি ফ্লাইট বন্ধ করেছে, ফ্লাইট কমিয়েছে। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে আপনি সারা পৃথিবীর সামনে এই মেসেজ দিচ্ছেন। এই পাওনার ক্ষেত্রে বাংলাদেশ, পাওনা বকেয়ার ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়, প্রথম পাকিস্তান। সারা পৃথিবীতে এরকম এই দুইটা দেশেরই সবচেয়ে বেশি পাওনা জমে আছে। কি হচ্ছে এখন, আপনি যখন এসব করেন, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, এফডিআই বলি আমরা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, একটা দেশের জন্য খুব জরুরি। আপনার যেমন এটাতে ডলার দেশে আসে, আপনার কর্মসংস্থান তৈরি হয়, এবং অনেক কোম্পানি বাংলাদেশেই পণ্য, এফডিআই যে শুধুমাত্র এখানে করে এক্সপোর্ট করে দেয় তা না, অনেকে বাংলাদেশেও পণ্য বিক্রি করে। তো সবকিছু মিলে এটা একটা বিরাট ইকোনমিক ইম্প্যাক্ট আছে। কিন্তু যখন আপনি তার টাকা আটকে রাখছেন, যখন আপনি তাকে ভালো মতো ডলার মানে পাওয়ার দিতে পারছেন না, এরকম নানান সংকট, এফডিআই কমে যাবে। এবং এফডিআই কমে যাওয়ার ঝুঁকি হচ্ছে এটা অল্প কিছুদিনের জন্য না। আপনি একজন ইনভেস্টর, আপনি চাইছেন আপনার কিছু টাকা আছে, আপনি ইনভেস্ট করবেন, বাংলাদেশের এই পরিস্থিতি শুনলেন, আপনি এখানে না করে আপনি আরেক দেশে চলে যাবেন। এই যে আপনি চলে গেলেন, এই ট্রেন্ড কিন্তু আপনার দেখা দেখে আরো অনেকে যাবে, এই করতে করতে দীর্ঘমেয়াদী ক্ষতি আসলে হবে। সো এই মুহূর্তে আমরা আসলে শুধুমাত্র সরকার তার স্ট্র্যাটেজির কারণে, স্ট্র্যাটেজিকে একটু বলে রাখা ভালো, শ্রীলঙ্কাকে দেখে সরকার বুঝলো পুরো দেউলিয়া হয়ে গেলে সমস্যা আছে, মানুষ রাস্তায় নেমে যায়। সো গভর্নমেন্ট ডিসাইড করলো অ্যাট এনি কস্ট আমরা ডলারের রিজার্ভ যতদূর সম্ভব ধরে রাখবো। কি করছি, আমি আমদানি কমিয়ে দিচ্ছি, আমদানি এলসি খুলতে দিচ্ছি না, মানে বিলাসী পণ্য না। আপনি প্রচুর নিউজ দেখবেন, হার্টের ভালভ আনা যাচ্ছে না, মেজর কতগুলো সার্জারির জন্য কতগুলো ইকুইপমেন্ট আনা যাচ্ছে না, আপনি হার্টের স্টেন্টের দাম বেড়ে যাচ্ছে, যেগুলোকে আমরা রিং বলেছি, প্রচুর রিপোর্ট আছে। স্বাস্থ্যগত জিনিসও আপনি ইম্পোর্ট করতে পারছেন, এগুলো বন্ধ করে দিলেন। এটার ইম্প্যাক্ট কি হলো, অর্থনীতিতে মন্দা তৈরি হলো। এটার মাসুল আমরা দিতে শুরু করেছি, আরো দেব। আর কি করছিলেন আপনি, যে আমার কাছ থেকে যা যা টাকা পায়, এটা আমরা শেভরনের কথা বললাম, এরকম আরো অনেক কোম্পানি, বিপিসির বকেয়া আছে, পেট্রোলিয়াম কর্পোরেশনের বকেয়া আছে, প্রত্যেকের বকেয়া আছে। এবং সরকার মরিয়া হয়ে চেষ্টা করেছে যে কিছুদিন আগে মানে কাতারের আমির আসলো, আল থানির সাথে কথা বলে ডেফার্ড পেমেন্ট, 1 বছরের ডেফার্ড পেমেন্ট দিতে, যে কারণে আমরা কাতার থেকে প্রচুর এলএনজি ইম্পোর্ট করি, সেটা রাজি হয় নাই। সুতরাং আপনি এগুলো করছেন, এগুলো যখন করছেন, দিনের শেষে অ্যাপারেন্টলি আপনি এখনই দেউলিয়া হয়ে যান নাই। যদিও আমাদের অনেকে হয়তো জানি না, আমরা একটা রেড লাইন কিন্তু ক্রস করে ফেলেছি। সেটা হলো গত 8 মাসে বাংলাদেশে গড়ে আপনি আমদানি কমানোর পরও প্রতি মাসে $5.5 বিলিয়ন ইম্পোর্ট করেছেন। আপনার 3 মাসের লিস্ট যে রিজার্ভের কথা বলি, যেটা হলো একেবারে থাকতেই হয়, তাতে আমাদের $16.5 বিলিয়ন দরকার ছিল, কিন্তু আমাদের এফেক্টিভ রিজার্ভ এখন $14 বিলিয়ন, সামান্য বেশি, $1.5 বিলিয়ন শর্টেজ। মানে আমরা 3 মাসের কমে কিন্তু চলে আসছি, পারেন নাই। অ্যাট দ্য সেম টাইম আপনার ওইদিকের ওই অবস্থা, সবকিছু যদি আপনি মিলান, আপনার দেশ হিসেবে খুব বড় ঝুঁকি তৈরি আছে। প্লাস যেটা বৈদেশিক ঋণের কথা বলা হচ্ছে, স্বৈরাচারী সরকারগুলো, এটা এই সরকার না, যেখানে যখন ছিল, এটাও মাহবুব কামাল ভাইয়ের কিছুটা স্মরণ করলে, চেষ্টা করলে মনে করতে পারবেন উনি, আইয়ুব খানও উন্নয়নের দশক আমরা পরে শুনেছি, আমাদের আর অনেক পরে কিন্তু আমরা উন্নয়নের দশক শুনেছি, তারপরে তার পতন হয়েছে। কিন্তু উন্নয়ন, আইয়ুব খানও উন্নয়ন দেখিয়েছে। তো সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য অকল্পনীয় রকম বেশি ঋণ নিয়েছে, অপ্রয়োজনীয় প্রকল্প করেছে, আবার প্রয়োজনীয় প্রকল্পটাও কয়েক গুণ বেশি খরচে করেছে। এখন অলরেডি আমাদের $2.5 বিলিয়ন মার্ক ক্রস করে গেছে। প্রতি বছর আমাদের কিন্তু ঋণের সুদ এবং আসল $2.5 বিলিয়ন ক্রস করছে। এই কিছুদিন পরে আরো অনেকগুলো, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আমাদের পরিশোধ শুরু হবে। এরকম আরো প্রকল্প যখন যুক্ত হবে, পদ্মা সেতুর রেল সংযোগ, সব যদি যুক্ত করে, এটা $5 বিলিয়ন গিয়ে ঠেকবে উইদিন সাম ইয়ার্স। সো এটাও বিরাট চাপ। মাহবুব কামাল, এই ঋণ পরিশোধটা কতটা আমাদের জন্য মানে শঙ্কার কোনো কারণ আছে কিনা সেটা জানতে চাইব। একই সঙ্গে দেবপুরের একটি কথা না বললেই নয়, আমলারা জনপ্রতিনিধির চেয়েও বেশি ক্ষমতাধরে পরিণত হয়েছে, জনপ্রতিনিধিদের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন থাকায় এমনটা হচ্ছে তিনি বলছেন। মানে আমার টাইম অ্যালোকেশন কতটুকু যেটা বলেন। আচ্ছা, এটা প্রথমে এটা বলি, সেটা হচ্ছে যে মানে এই যে ঋণ পেমেন্টের যে ব্যাপারটা দেবপ্রিয় যেটা বলছে, এটা কিন্তু ঠিকই মানে এটা ঠিক এই অর্থে যে নসরুল হামিদ যে জ্বালানি প্রতিমন্ত্রী, ওনার কথাতেও কিন্তু এটা বেরিয়ে এসছে। উনি বলছেন যে জ্বালানি খাতে প্রতি মাসে $100 কোটি দিতে হবে, এবং উনি অর্থ মন্ত্রণালয় এটা টাকা ছাড় করবে কিনা, করবে কিনা, এটা এক ধরনের মানে এটাকে উষ্মা প্রকাশ করছেন উনি। এটা ঠিকই আছে। এবং আমাদের বিদ্যুতের বকেয়াও কিন্তু অনেক, প্রায় 44,000 কোটি টাকার মতো। তারপর যেটা বললো এই যে কি বলে যে আমরা দ্বিতীয় আপনি দ্বিতীয় বলছেন না প্রথম বলছেন, এই যে বিমানের ক্ষেত্রে
এভিয়েশনের এটা ক্ষেত্রে দ্বিতীয়, পাকিস্তানে। এভিয়েশনে বকেয়ার ক্ষেত্রে দ্বিতীয় আমরা, আর পাকিস্তান হচ্ছে প্রথম, আর বাকিগুলো হচ্ছে আফ্রিকান কান্ট্রি। হ্যাঁ, এবং এরকম একটা থ্রেটও আসছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হবে যদি মানে কি বলে বকেয়া যদি দেওয়া না হয়। ফলে সবটা মিলে আপনার একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আমরা আছি। তবে হ্যাঁ, এই ঝুঁকি মানে কিভাবে কাটানো যাবে, আমি পার্সোনালি এটা জাহেদ কি মনে করে আমি জানি না, আমি মনে করি যে শেখ হাসিনার একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আছে, এটা আই বিলিভ। হ্যাঁ, এবং একটা ক্রাইসিস ওভারকাম করার মতো তার একটা বুদ্ধিশুদ্ধি আছে। তো এখন যেটা যেমন করা হচ্ছে যে সংকট সমাধানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার যারা, হ্যাঁ, তাদের পাওনা পরিশোধের জন্য ব্যাংকগুলিকে সভরেন বন্ড ইস্যু করার কথা বলা হচ্ছে। তারপরে ধরেন মানে অভ্যন্তরীণ সম্পদ কীভাবে আহরণ করা যায় সেটা অবশ্য আপনার সাধারণ মানুষের উপর এক বড় ধরনের চাপ পড়বে। যেমন যদি আপনি বিদ্যুতের দাম বাড়ান, হ্যাঁ, তাহলে তো এটা সাধারণ মানুষের উপরে চাপ পড়বে। অভ্যন্তরীণ সম্পদ আহরণ করতে গেলেই আপনার এটার একটা সাইড এফেক্ট। কিন্তু আপনি যে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা, হ্যাঁ, তিনি হয়তো পারবেন, তিনি হয়তো চেষ্টা করছেনও, কিন্তু বিষয়টা হচ্ছে কি মেসেজ কি যাচ্ছে যখন এই যে বিভিন্ন দিক থেকে এরকম নেগেটিভ কথা আসতেছে, বিভিন্ন গবেষণায় আসতেছে, ব্যাংকগুলি যখন একটার সঙ্গে একটা মিশে যাচ্ছে, মানে সাধারণ পাবলিক যারা এত কিছু গবেষণা করে না, এত কিছু বোঝে না, তাদের কাছে বার্তাটা কি যাচ্ছে? না, সাধারণ পাবলিক শুনেন, একটা জিনিস আমি এখানে খুবই স্ট্রংলি বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে 18 কোটি মানুষ। হ্যাঁ, এই 18 কোটি মানুষের মধ্যে মানে রাজনীতিতে কনসার্ন কতজন মানুষ, এইটা আমাকে বুঝতে হবে। এবং অর্থনীতিতে কনসার্ন, আমি ঈদের ছুটিতে নড়াইলে ছিলাম 6 দিন ঈদের ছুটিতে, 800 টাকা গরুর মাংস লাইন ধরে কিনছে মানুষ। এবং আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা ইন্টারভিউ নিচ্ছি আমার, এবং তার কাছে জিজ্ঞাসা করছে মানুষ কেমন আছে, বলছে যে মানুষ তো সব ভালো আছে। হ্যাঁ, এবং আমি দেখছি যে মানুষের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ইয়ে নেই। তারা কিন্তু এই জিনিসগুলো তাদের মাথায় নাই, যে এই যে টাকা শোধ করতে হবে বা এই দেশ একদিন শ্রীলঙ্কা হয়ে যেতে পারে। আমরা যেটা ভাবছি যে এটা শ্রীলঙ্কা হয়ে যেতে পারে বা একটা দেউলিয়া হয়ে যাবে, এটা কিন্তু গ্রামের মানুষ এভাবে ভাবে না। আমি গ্রাম থেকে তো ঘুরে আসলাম, আমি এগুলি নিয়ে তারা ভাবে না। তারা ভাবে যে আসলে জিনিসপত্রের দাম বেশি, হ্যাঁ, এইটা কতদিন থাকে, এটা আরো বাড়বে না কমবে, এগুলি নিয়ে তারা ভাবে। এইসব নিয়ে কোথায় কোন ঋণ না আছে এগুলো গ্রামের মানুষ ভাবে না। এবং আমি ওই দিন কাককে যেন বলতেছিলাম যে 18 কোটি মানুষের মধ্যে কয়জন বদিউল আলম মজুমদার, কয়জন আলী রিয়াজ, কয়জন, হ্যাঁ, এটা তো বুঝতে হবে যে সাধারণ মানুষ। আচ্ছা, আপনি যেটা দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন আপনি, দেখেন এই আমলা কি যেন প্রশ্নটা ছিল আপনার, জনপ্রতিনিধিদের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন থাকায় আমলারা জনপ্রতিনিধিত্ব বেশি ক্ষমতাধরে পরিণত হয়েছে। শুনেন, এইটা শুধু এই মানে কি বলে যে ভোটে তারা সহযোগিতা করছে বলেই তা না, সব সময়ই বাংলাদেশে আমলারা পলিটিশিয়ানদেরকে ডিকটেট করছে। এই কারণে যে আমাদের দেশের যারা হেড অফ দি স্টেট বা হেড অফ দি গভর্নমেন্ট যারা হয়, তারা কেউ নেহরু না, হ্যাঁ, তারা কেউ ইন্দিরা গান্ধী না। হ্যাঁ, ফলে এখানে আমাদের আমলাতন্ত্র সবসময় এই অযোগ্য রাজনীতিবিদদেরকে সবসময় আপনার ডিকটেট করে আসছে এবং তাদেরকে মিসলিড করছে এবং তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এইটা হচ্ছে যে রাজনীতিবিদদের আপনার অদক্ষতা, রাজনীতিবিদদের অজ্ঞতা, রাজনীতিবিদদের কি বলে যে দূরদর্শিতা রহা, এবং আমলাদের কম্পারেটিভলি তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং তাদের ইন্টেলিজেন্স, তাদের সবকিছু বেশি থাকার কারণে তারা ডিকটেট করতে পারছে। এবং নেহরু এগুলি তো অনেক লম্বা লেকচার, আপনার তো টাইম নাই। এখন কথাটা হচ্ছে কখন এটা সম্ভব, তখনই সম্ভব যদি পলিটিশিয়ানরা মানে ইন্টেলেকচুয়ালি আমলাদের চাইতে উপরে থাকে। এটা কিন্তু সবসময় ছিল। হ্যাঁ, এখন বেশি হয়েছে ইলেকশনে। তারা যেহেতু তারা মেকানিজম ইঞ্জিনিয়ারিং করছে, তারা মনে করে যে এইসব গভর্নমেন্ট আমরাই রাখছি, এটা বেশি হয়েছে, কিন্তু ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। অনুষ্ঠান শেষ করে ডাক্তার জাহিদুর রহমান
অনেক বড় প্রেক্ষিতে আলোচনা, কিন্তু আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, আসলে আমাদের হাতে সময় নেই। এই যে আমলারা জনপ্রতিনিধিত্ব ক্ষমতা ধরে পরিণত হয়েছে, যে ব্যাখ্যা কিছুটা মাহবুব কামাল দিচ্ছিলেন, এটি আপনার কাছে মূল প্রশ্ন। সেই সঙ্গে মাহবুব কামাল বলছিলেন যে তিনি গ্রামে গিয়েছেন, 800 টাকায় মানুষ লাইন ধরে গরুর মাংস কিনছে, এবং ব্যাংকিং সেক্টর একত্রিত হোক আর ঋণ নিয়ে কি হোক, তাদের এটি মাথা ব্যথা নেই। মাহবুব কামাল ভাই আরেকটা কথা বলেছেন, প্রধানমন্ত্রী সব ম্যানেজ। এটা একটা মিথ। প্রধানমন্ত্রীর একটা কাল্ট তৈরি করা হয়েছে, শি ক্যান ম্যানেজ এভরিথিং। উনি বাংলাদেশের অর্থনীতি ফিক্স করতে পারেন নাই। আই রিপিট, উনি পারেন নাই। ডলারের ক্রাইসিস শুরু হয়েছে 2 বছর আগে। গত 1.5 বছরে বাংলাদেশের ডলারের রিজার্ভ প্রতি মাসে $1 বিলিয়ন করে কমেছে। ইউ ক্যান চেক ইট। একেবারে প্রতি মাসে গড়ে আর কি, কোনো মাসে 1.5 বিলিয়ন, কোনো মাসে 1 বিলিয়ন একটু কম, গড়ে 1 বিলিয়ন করে কমেছে। উনি ঠেকাতে পারেন নাই। এবং এখনো রপ্তানি, আমার সময় নাই, রপ্তানি এবং রেমিটেন্সের যে অবস্থা, এবার ঈদের মাসে রেমিটেন্স আগের মাসে চেয়ে কমে এসেছে, এটা বাংলাদেশের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড। সো এই ম্যানেজমেন্ট উনি ফেল করেছেন, ফুল স্টপ। তারপরে হচ্ছে আরেকটা তথ্য, এই যে 800 টাকার মাংস কিনছে, মাহবুব কামাল ভাইকে একটু জানিয়ে রাখি, উনার চোখে পড়েছে হয়তো, উনি সামহাও মিস করেছেন এখন বলতে গিয়ে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে এই দেশের 26% মানুষ খাবার কেনার জন্য ঋণ করে। 26%, 4 কোটির বেশি মানুষ। 34 লক্ষ মানুষ যে বেলা খাচ্ছে সে বেলা বসে সে জানে না পরের বেলা সে খাবার পাবে কিনা। আবারও বলছি, এগুলো বিএনপির ডেটা না, নাগরিক ঐক্যের ডেটা না, বিরোধীদের ডেটা না, এটা বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলছে। সো লাইন দেখা যেতে পারে, কিন্তু মানুষ কেমন আছে জানি। আর ব্যাংকের ক্ষেত্রে একটা কথা একটু বলে শেষ করি, সেটা হচ্ছে রিসেন্টলি ব্যাংক মার্জার নিয়ে যে তথ্য আমাদের সামনে এসছে, একটা ব্যাংক একটা পরিবার শেষ করে দিয়েছে, যেখানে মানে আমাদের মনে থাকার কথা যে ওই ব্যাংকের চেয়ারম্যান একজন আরেক ব্যাংকের এমডি, যেহেতু তার সম্পত্তির ভ্যালুয়েশন বেশি দেখাচ্ছে না, তাকে গুলি করে মেরে ফেলতে গিয়েছিলেন। এরপর তিনি আবার করোনার সময় তাদের পার্সোনাল জেটে করে উড়ে চলে গেছেন ব্যাংককে। সেই গ্রুপ একটা ব্যাংক শেষ করলো, ন্যাশনাল ব্যাংকের কথা বলছি। সেটা দেয়া হলো এমন একটা গ্রুপকে যাদের হাতে এখন 8 নাম্বার ব্যাংক হলো। এটা মানে যেই গ্রুপটা দেশের সবচেয়ে শক্তিশালী ইসলামী ব্যাংক ইন অল দ্য ইন্ডিকেটরস, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ব্যাংক। সেই ইসলামী ব্যাংক আজকে তার তারল্য সংকটের কারণে নানা রকম বাহানা করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে সে চলছে, সেটা তার হাতে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এত নগ্নভাবে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে লুটপাট হচ্ছে, সেই লুটপাট আসলে চলতে থাকবে। যে বললাম যে আপনি বিভিন্ন জায়গা থেকে, আপনি যখন এরকম সরকার হিসাবে ক্ষমতায় থাকেন, আপনি আসলে এগুলোই করবেন, এবং এই জিনিসটা খুব ক্লিয়ারলি চলছে। এবং এগুলো যখন আপনি করেন, তখন কিছু কিছু মানুষের হাতে কিছু টাকা যায়, ওরাই 800 টাকার যে মাংস সেটার লাইন দেয়, সেই লাইনের মধ্যে আপনি তাদেরকে পাবেন। কিন্তু এর ভেতরেই প্রচুর গল্প আছে যেগুলো হয়তো আমরা মিস করি। জি, ওই যে আমলাদের কথাটা দিয়ে শেষ করতে চাই। এটা ভাইয়া শেষ অংশে এসে বলছেন, আমি ওইটুকু যোগ করতাম, সেটা হচ্ছে কি খুব স্বাভাবিক, দেয়ারস নো ডাউট যে কোয়ালিটি ক্যাপাবিলিটি লাগবে, কিন্তু আমরা জেনারেলাইজ যেন না করি। আমরা 18 কথা যদি ক্লিয়ারলি বলি, আর আমলারা তো ভাই মঙ্গল গ্রহ থেকে আসেন না, তারা মঙ্গল গ্রহেও থাকেন না। আমাদের বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে আমলা পুলিশ আছে, বড় বড় মাঝারি পদে থাকা লোকজন আছে, সরাসরি আমাদেরকে বলতে শুনেছি এই সরকারে তো আমরা সিল দিয়ে রেখেছি ক্ষমতায়। খুব স্বাভাবিক, আপনি এবার যেই হন না কেন। আচ্ছা, তোফায়েল আহমেদ সাহেবের কি যোগ্যতা কম আছে? তার মতো ভেটারান পলিটিশিয়ান, এমপি, মন্ত্রী সব ছিলেন। ওই মানুষ সংসদে দাঁড়িয়ে আমলাদের বিরুদ্ধে কেন কথা বলেন? ওনার সাথে তো আমলারা টক্কর দিয়ে পারার কথা ছিল না, কিন্তু পারে কেন? কারণ আমলারাও জানে জনাব তোফায়েল আহমেদ কিভাবে ভোটে নির্বাচিত হয়েছে। আমি একদম স্পেসিফিকলি ওনার নামটা বললাম, ডকুমেন্ট আছে, এনিবডি ক্যান চেক ইট। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে আমলাদের দৌরাত্ম্য নিয়ে কথা বলেছেন। ওনার সাথে তো দৌরাত্মে পারার কথা ছিল না। এই হলো মূল সংকটের জায়গা। এবং আমি প্রায় বলি একটা কথা, আমাদের যে সিস্টেম, এখানে আমলারা থাকবেন, কিন্তু তার একটা পেরিমিটার আছে, তার কাজের ক্ষেত্র আছে। জিনটা বোতলে থাকার কথা ছিল, জিন বোতল থেকে বেরিয়েছে। দ্যাটস দ্য মেইন প্রবলেম। ইনফ্যাক্ট আমলারা, আবারও বলছি, দেশ চালাতে লাগবে, আমাদের লোকজনই এই মাটিরই সন্তান তারা, কিন্তু তাদেরকে আপনি এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন সব জায়গায় নিয়ে গেছেন, এখন তাদেরকে স্যার বা ম্যাডাম না বললেন, অবশ্য এখন কেন যেন নারীদেরকেও স্যার বলতে হয়, স্যার না বললেন, তার জন্য রীতিমতো পিটিয়েছেন, এই ঘটনাও আছে। এই জায়গায় আপনি নিয়ে গেছেন, কারণ আপনি অনির্বাচিতভাবে ক্ষমতায় আছেন। এবং এটুকু বলে শেষ করি, মাহবুব কামাল ভাই উপজেলার প্রবলেমের কথা বলেছে, একটা প্রবলেম দেই। আমরা অনেকেই জানি না, উপজেলা পরিষদ যে চেয়ারম্যান আছেন, প্রায় সব মিটিং এ প্রিসাইড করে এখন ইউএনও, উপজেলা চেয়ারম্যান না। ইউএনওর কার্যালয়, ওখানে বসেন উপজেলা চেয়ারম্যান। আপনি খেয়াল করে দেখেন, কার্যালয়টা ইউএনওর কার্যালয়। সো আপনি এভাবেই তাদেরকে এখানকার এম্পাওয়ারমেন্ট দিয়েছেন। আপনি প্রায় দেখবেন উপজেলা চেয়ারম্যানরা ঢাকায় এসে সমাবেশ করে, সভা করে, ইউএনওদের দৌরাত্ম্য যাতে কমানো হয়।
এমপিদের কথা তো বললেন, সেটা তো আছেই। সো আপনি আসলে ডিপেন্ড করছেন তাদের উপর, তারাই আপনাকে ক্ষমতায় রেখেছে। তাই এখনকার মতো অকল্পনীয় রকম বাড়াবাড়ি তাদের আর আগে কখনো ছিল না। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান এবং মাহবুব কামাল আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।